কনজার্ভ মানে হলো বিফোর এন্ড আফটার সেম থাকা। দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট উই মিন বাই কনজার্ভ। কনজার্ভ থাকা মানে হলো বেসিক্যালি কোনো কিছুর আগে আর পরে সেম থাকাকেই উই কল ইট কনজার্ভ। আচ্ছা, টেক আ লুক এট দিস। বিফোর কলিশন দুইটা স্ফিয়ার অ্যাপ্রোচ করতেছে v1 আর v2 দিয়ে। এই আইটা মানে হলো ইনিশিয়াল ভেলোসিটি 1, ইনিশিয়াল ভেলোসিটি 2। আফটার দ্য কলিশন দে মুভ অফ ইন অপোজিট ডাইরেকশন, এই জন্য v1 v2 কিন্তু f মানে হলো ফাইনাল। এখন আমরা যদি দুইটাকে একসাথে চিন্তা না করে ইন্ডিভিজুয়ালি চিন্তা করি, দেখি একটু কি হয়। নিয়াজ মোহাম্মদ, আমার কথা শুনতে পারো নিয়াজ? জি স্যার, এখন হচ্ছে আমার এন্ডে তোমার কি প্রবলেম লাইনে হচ্ছিল। কোনো সমস্যা? না স্যার, আমার মাইক্রোফোনের সমস্যা হচ্ছিল, এখন ঠিক হয়েছে। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। তারপর যাই। এই যে বিফোর কলিশন আফটার কলিশন, তুমি একটু খেয়াল করে দেখো, তুমি দুইটাকে একসাথে চিন্তা না করে আমার সাজেশন শুনো, তুমি ওদেরকে একটু সেপারেটলি চিন্তা করো। সেপারেটলি অ্যাজ ইন আমি দুইটা বক্স দিব, একটা রেড বক্স এন্ড লেটস সে আর একটা ব্লু বক্স। ইউ ফোকাস অন দ্য রেড বক্স ফার্স্ট এভরিওয়ান। তুমি আগে রেড বক্সের উপর ফোকাস করো, দেন ইউ ফোকাস, তারপরে ইউ ফোকাস অন দ্য ব্লু বক্স। ব্লু বক্সও দেখাচ্ছি। বেসিক্যালি রেড বক্স আর ব্লু বক্স মানে হলো রেড বলটার কি হলো বিফোর এন্ড আফটার কলিশন, আর ব্লু বলটার কি হলো বিফোর এন্ড আফটার কলিশন। ফোকাস অন দ্য রেড ওয়ান। রেডটা বিফোর কলিশন কোন দিকে যাচ্ছিল দেখো তো একটু গাইস। রেডটা বিফোর দ্য কলিশন ও ডাইরেকশন অফ মোশন কোন দিকে খেয়াল করে দেখো তো। To the right. And after the collision, look at the direction. The direction has reversed. Same thing goes for the blue ball. তুমি যদি ব্লুটার দিকে তাকাও, তুমি যদি ব্লুটার দিকে দেখো, you'd see before the collision the blue one was moving to the left. লেফটে যাচ্ছিল বিফোর দ্য কলিশন, আর আফটার দ্য কলিশন এখন দেখো তো ব্লু বলটা কোন দিকে যাচ্ছে, টু দ্য রাইট। ইনফ্যাক্ট দুইটা স্ফিয়ারেরই কিন্তু ডাইরেকশন রিভার্স হয়ে গেল আফটার দ্য কলিশন। আচ্ছা, এখন আমি যদি এদেরকে গ্রাফে রিপ্রেজেন্ট করতে চাই, গাইজ অলওয়েজ রিমেম্বার আমার, হাউ ডু আই পুট দিস, ডাইরেকশন গ্রাফে রিপ্রেজেন্ট করার বেস্ট টুলটা কি আমার কাছে, হোয়াট ইজ দ্য বেস্ট টুল দ্যাট আই হ্যাভ এট মাই ডিসপোজাল ফর শোয়িং ডাইরেকশন? গ্রাফ, অ্যাজ ইন গ্রাফের কোন অ্যাসপেক্টটা, পজিটিভ আর নেগেটিভ অ্যাক্সিস। এখন আগেই তোমার এই জিনিসটা আরবিট্রারিলি আইডেন্টিফাই করে নিতে হবে যে তুমি কোন ডাইরেকশনকে কোন সাইন অ্যাসাইন করবা। Generally what we do is right side ke we consider positive and left side ke we consider negative. So দেখি একটু guys, আমরা যদি এই জায়গায় দেখি দুইটাকে, I know গ্রাফটা অনেক বেশি ফ্যান্সি আর ট্রিকি মনে হতে পারে, it's not, trust me, it's not. রেডটা তাকায় দেখো, ইনিশিয়ালি কোন দিকে যাচ্ছিল, টু দ্য রাইট, পজিটিভ অ্যাক্সিসে যাচ্ছে। যেতে যেতে ব্লুটা কোন দিকে দেখো তো, ইনিশিয়ালি বিফোর দ্য কলিশন ব্লুটা যাচ্ছে লেফটে। রাইট সাইডকে যদি তুমি পজিটিভ ধরো, অ্যাজ ইন রেড এর ভেলোসিটিটাকে যদি তুমি পজিটিভ কনসিডার করো, তোমার ব্লু এর ভেলোসিটিটাকে অবশ্যই ইনিশিয়ালি নেগেটিভ কনসিডার করতে হবে। হোয়াট হ্যাপেন্স এট T1 গাইস, নোটিস করে দেখো তো, হোয়াট ইজ ইট দ্যাট এক্স্যাক্টলি গোজ অন ইন T1? T1 এ কি হয়? আমি যদি তোমাকে T1 এর মিনিং আইডেন্টিফাই করতে বলি যে T1 এ এক্স্যাক্টলি হলোটা কি, ক্যান এনিওয়ান আইডেন্টিফাই গাইস T1 এ কি হচ্ছে? এনিওয়ান? Sir, collision. Exactly, the two spheres come into contact with each other, or aro simply put, the two spheres collide with each other at T1. Absolutely right. তারপরে দেখি আমি collision শেষ হলো, collision শেষ হওয়ার পরে ও যাচ্ছিল লেফটে, ও রিভার্স হয়ে গেল রাইটের দিকে, ও যাচ্ছিল রাইটে, ধাক্কা খেয়ে ও চলে গেল লেফটে। এই জন্যই, ওয়েট আ সেকেন্ড, লুক এট দিস, look at this over here. এটা যাচ্ছিল রাইটে, ধাক্কা খেয়ে
লেফট হয়ে গেল মানে কি ওর ভেলোসিটি এখন নেগেটিভ হয়ে গেছে। দ্য সেম থিং গোস ফর বি। বি যাচ্ছিল ফার্স্টে লেফটের দিকে, ধাক্কা খেয়ে রাইট হয়ে যাওয়া মানে কি ওর ভেলোসিটিটা এই কোলিশনের পরে কোন অ্যাক্সিসে দেখো তো, পজিটিভ অ্যাক্সিসে। গাইজ আমি যদি এবার তোমাকে জিজ্ঞেস করি বেসড অন দিস আইডিয়াস হাউ লং ওয়ার দ্য টু স্ফিয়ার্স ইন কন্ট্যাক্ট উইথ ইচ আদার, জাস্ট তুমি ডায়াগ্রামে যা দেখতেছো এটার উপর বেস করে ক্যান এনিওয়ান আইডেন্টিফাই গাইজ যে the two spheres how long were they in contact with each other, এটা বলতে পারবা কেউ? T2 minus T1. Exactly. T1, absolutely right. So they were in contact with each other through the time of T2 minus T1, absolutely right. T2 minus T1 time ধরে they were in contact with each other, absolutely right. Next আসি, তুমি নিউটনের সেকেন্ড ল দিয়েও দেখতে পারো, মোমেন্টাম দিয়েও দেখতে পারো। লাস্ট দিন এটা আমরা অনেকবার একটা কথা রিপিটেডলি তোমাদেরকে বলছিলাম যে একটা বডির মোমেন্টাম শুধুমাত্র কখন চেঞ্জ হয়, অনেকবার বলছি গাইজ, দেখি তো কেউ মনে করতে পারো নাকি? When there is applied force. Absolutely right. When and only when does the momentum of a body change? The momentum of a body only changes when there is an applied force on it. দেখো ওর ভেলোসিটি চেঞ্জ হওয়া মানে কি, এই যে ওর ভেলোসিটি চেঞ্জ হলো না, আগে ছিল পজিটিভে তারপর নেগেটিভে, ভ্যালু চেঞ্জ হলো, ডাইরেকশনও চেঞ্জ হলো, বেসিক্যালি ভেলোসিটি চেঞ্জ হচ্ছে। সো ভেলোসিটি চেঞ্জ শুধুমাত্র তখনই হতে পারে when there is an applied force. এখন আমি যদি বলি এই ফোর্সটার অরিজিন কি, কোথার থেকে এই ফোর্স আসতেছে, what would you say guys? The collision. হ্যাঁ, the two spheres exert this force on each other during the collision. এই জন্যই গাইস শুনো আমার কথা, আমি যখন ল অফ কনজারভেশন অফ মোমেন্টামে যাই অলওয়েজ রিমেম্বার ল অফ কনজারভেশন অফ মোমেন্টামের কনটেক্সট থেকে সবসময় মনে রাখবা যে প্রোভাইডেড দ্যাট এর পরে আমরা যে টার্মটা বলি প্রোভাইডেড দ্যাট দেয়ার আর নো এক্সটার্নাল ফোর্সেস, লাস্ট ক্লাসে তোমাদেরকে জিজ্ঞেস করছিলাম যে এক্সটার্নাল পার্টটা যদি আমি বাদ দিয়ে অ্যান্সার করি প্রোভাইডেড দ্যাট দেয়ার আর নো ফোর্সেস, দিস won't be just incomplete, this would be completely incorrect as well, because কনজারভেশন অফ মোমেন্টামের সময় মোমেন্টাম যে চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হওয়ার জন্য অবশ্যই একটা ফোর্স লাগবে। তুমি যদি বলো দেয়ার আর নো ফোর্সেস, পুরো কনসেপ্টটাই তো রং, বিকজ মোমেন্টাম চেঞ্জই হয় শুধুমাত্র এই ফোর্স এক্সার্ট হওয়ার কারণে। গাইজ এবার কি ক্লিয়ার পুরো জিনিসটা? Yes, sir. ওকে গ্রেট, এখন লেটস ডু দিস, একটা কাজ করি, এই জিনিসটা একটু আমরা সিমুলেশনে দেখি। লাস্ট দিন তোমাদেরকে এটা সিমুলেশনে দেখাতে চাচ্ছিলাম কিন্তু আনফরচুনেটলি আই কুডন্ট শো দিস, আমার ওই ফ্ল্যাশ কাজ করতেছিল না। একটু দাঁড়াও, আজকে তোমাদের সিমুলেশন দেখা রেডি করতেছি। গাইজ দেখতেছো এভরিওয়ান? Yes. নোটিস দিস ক্লোজলি, আমি দুইটা স্ফিয়ার নিলাম, আনফরচুনেটলি আমার কাছে এখানে ব্লুটা নাই, আই হ্যাভ টু স্টিক টু দ্য গ্রিন ওয়ান। অ্যাকচুয়ালি লেট মি ব্রিং ইন দ্য ভ্যালুজ, দরকার নেই, মোমেন্টা ডায়াগ্রাম দরকার নাই, কাইনেটিক এনার্জি গুলাকে রাখি, আর লেট মি শো ইউ দ্য ভ্যালুজ। একটু এখানে দেখো, ওকে গাইস খুব কেয়ারফুল একটু দেখো। ওকে ভেলোসিটি দিচ্ছি আমি, অ্যাকচুয়ালি ভেলোসিটি ডাইরেক্টলি ওর হ্যাঁ ভেলোসিটি দিচ্ছি, ভেলোসিটি হলো 0.77, ভেলোসিটি যদি 0.77 হয় আর ওটা 0.7 হবে, অ্যাকচুয়ালি ওয়াই ডোন্ট আই জাস্ট মেক ইট 1, মানে ইজি করার জন্য আমি দুইটা কি 1 ধরলাম। একটা জিনিস খেয়াল করে দেখো তো, ওরটা 1, ওরও লেন্থ আমি সেম ধরলাম 1, কিন্তু সামনে মাইনাস চলে আসলো, কেন মাইনাস আসলো? আই ডোন্ট থিঙ্ক আই হ্যাভ টু টেল ইউ গাইজ, ইউ নো দিস ইয়োরসেলফ ভেরি ওয়েল।
যে আমার যদি অপোজিট ডিরেকশনে থাকে জীবনেও কখনো আমার ভেলোসিটি সেম সাইন হতে পারে না, একটা যদি পজিটিভ হয় দ্য আদার ওয়ান মাস্ট বি নেগেটিভ। গাইস সবার কি এত পর্যন্ত ক্লিয়ার নেগেটিভের পার্টটা? ম্যাস গুলো দেখো দুইটারই 0.5 তাহলে ম্যাস ইন্টু ভেলোসিটি 0.5 ইন্টু 1 হলো 0.5, ওরও 0.5 ইন্টু 1 হলো 0.5। তারপর দেখি গাইজ যখনই আমি আচ্ছা ইলাস্টিসিটির ব্যাপারটা আসি, যে এই কলিশনটা কি আমার একটা ইলাস্টিক কলিশন নাকি একটা ইনইলাস্টিক কলিশন? পারফেক্টলি ইলাস্টিক হলে দেখি কি হয়। when it's perfectly elastic বাড়ি খেলো উল্টা দিকে গেল। guys look at the values, আমি আরেকবার রিস্টার্ট করি, let me restart the whole thing. look at the kinetic energy before the collision. kinetic energy কিভাবে বের করে? half mv squared, half into mass into v squared, half into mass হলো 0.5 into v squared হলো 1, এটা হলো 0.25। এটা কিন্তু একটার না, একটার হলো 0.25। এই যে কাইনেটিক এনার্জিটা দেখাচ্ছে না, এটা কিন্তু এই পুরা সিস্টেমটার। সো কাইনেটিক এনার্জির আগে ইউ ক্যান ইউজ দ্য ওয়ার্ড টোটাল কাইনেটিক এনার্জি, পুরা সিস্টেমের টোটাল কাইনেটিক এনার্জি বিফোর দ্য কলিশন টু 2 as 0.5, ওরটা প্লাস ওরটা করে 0.5। গাইস টেল মি সামথিং, ওর কাইনেটিক এনার্জি যদি 0.25 হয় ওরটা কি মাইনাস 0.25 হবে? একটু চিন্তা করে অ্যান্সার দাও তো গাইস, একটু জোরে বলো প্লিজ। গাইস সুইচ অন ইওর মাইক্রোফোন এন্ড অ্যান্সার মি। ওর কাইনেটিক এনার্জি আমি মাত্র বের করলাম হাফ এম ভি স্কোয়ার করে, আর আমার কাছে ভ্যালুটা আসলো 0.2। ওরটা যদি 0.25 হয় এই ডাইরেকশনের রাইট সাইডে, তাহলে কি ওর ভ্যালুটা মাইনাস 0.25 হবে? দ্যাট ইজ মাই কোয়েশ্চেন টু অল অফ ইউ। No. Yes or no? Yes, sir. Yes. Any other ideas? Guys, একটু ট্রাই করো না প্লিজ। What do you say? আচ্ছা, yes হইলে কেন yes, no হইলে কেন no? Can you tell me? আচ্ছা, how about আরো ইজি করে দিই আমি। নো, অ্যান্সার ইজ নো। আমার ও কাইনেটিক এনার্জির জন্য ওর সামনে মোটো মাইনাস 0.25 দিতে হবে না, আই ক্যান জাস্ট অ্যাড দেম আপ, কোনো সাইন টাইন ছাড়া। এটা বলে দিলাম। এখন আমাকে অ্যান্সার করো কেন, why do I not have to concern myself with the minus sign? তাড়াতাড়ি বলো। Is a scalar quantity. কাইনেটিক এনার্জি ইজ আ স্কেলার কোয়ান্টিটি। একদম 2 মার্কের এক্সামে কোয়েশ্চেন আসছিল এটা। একটা জিনিস যখন জিজ্ঞেস করি প্লিজ ট্রাই টু রিমেম্বার অল অফ দিস, একদম স্ট্রেট ফরওয়ার্ড এক্সামের কোয়েশ্চেন আসছিল এটা। না 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 না, ইলহান হাসান বলছো মাইনাস ভেলোসিটি স্কোয়ার করলে পজিটিভ হয়ে যায়। ইয়েস অফকোর্স পজিটিভ হয়ে যায়, বাট দ্যাট ইজ নট দ্য ইস্যু। এটা লিখলে তুমি এক্সামে কোনো মার্কই পাবা না। তোমাকে কাইনেটিক এনার্জি অ্যাজ আ কোয়ান্টিটি হিসাবে আমার অ্যাড্রেস করতে হবে। কাইনেটিক এনার্জি অ্যাজ আ কোয়ান্টিটি ইজ আ স্কেলার কোয়ান্টিটি, এন্ড ওয়েন উই আর ডিলিং উইথ স্কেলার কোয়ান্টিটিজ আমার কোনো ডাইরেকশন আইডেন্টিফাই করার দরকারই নাই, ডিস্টিংগুইশ করারও দরকার নাই। নোটিস করে দেখো, কাইনেটিক এনার্জি বিফোর দ্য কলিশন হলো টোটাল কাইনেটিক এনার্জি, অফকোর্স দুজনের মিলায় 0.5। কোলাইড করলো, দিস ইজ দ্য কলিশন। আফটার দ্য কলিশনও দেখো 0.5। গাইজ এটা খুবই জরুরি, একটু কেয়ারফুলি দেখো। আমি ইলাস্টিক একদম 50% করলাম, 50% ইলাস্টিক। গেস করো, জাস্ট গেস, আফটার দ্য কলিশন এবার কাইনেটিক এনার্জি কি হবে? গাইজ একটু বলো প্লিজ। স্যার কম হবে। কি মনে হয় গাইজ? ইলাস্টিসিটি আমি 50% করলাম, অ্যাজ ইন নাও দিস ইজ নট পারফেক্টলি ইলাস্টিক। আগে যেরকম 100% ইলাস্টিক ছিল, অ্যাজ ইন 100% আগের কাইনেটিক এনার্জিটা রিটেইন করছিল, 0.5 ছিল, কোলাইড করার পরেও এই যে দেখো এখনো 0.5 আছে। দিস ওয়াজ বিফোর দ্য কলিশন। কিন্তু যখনই আমি ইলাস্টিসিটি এই যে কমায় 50% নিয়ে আসলাম, now what do you think? এখন কি আর 100% of the kinetic energy retain করতে পারবে নাকি পারবে না? that is the question. পারবে না। পারবে না। তাহলে কি মনে হয় কতটুক kinetic energy lose করবে? Half. Exactly, it will lose 50% of its kinetic energy. Let's check this out randomly, আমরা speculate না করে দেখি if this works. 0.25. এই তো 0.25 হইছে? হয় নাই।
0.25 না, that is not how it works. আমি এটাই দেখাতে যাচ্ছিলাম। আচ্ছা 50% এ 0.25 হয় না, আসতেছি কেন ওই ভ্যালু আসলো, উইল কাম টু দ্যাট, ডেফিনেটলি উইল কাম টু দ্যাট, বাট বিফোর দ্যাট আই নিড অ্যানাদার থিং টু অ্যাড্রেস। সেটা হলো যদি আমি একদম 100% ইনইলাস্টিক করে ফেলি, what do you think will happen now? একটু ব্রেনস্টর্মিং করো মাথার ভিতরে। what do you think will you see যখন এটাকে আমি 100% ইনইলাস্টিক কোলিশন বানাচ্ছি? গাইজ 100% ইনইলাস্টিক মানে হলো একদমই কোনো কাইনেটিক এনার্জি থাকবে না। তাহলে খেয়াল করে দেখি, কোলাইড করলো, ডিড ইউ থিঙ্ক দিস ইন ইউর হেড যে এক্স্যাক্টলি এটাই হবে? সত্যি কথা বলো তো আমাকে এভরিওয়ান, যখন আমি 100%। ওকে ওকে ওকে, এখন তুমি বলবো হ্যাঁ এগুলো আমি সব বুঝছি, আমার কনফিউশন রয়ে যাচ্ছে ওই 50% ইলাস্টিকের 0.13 এনার্জিটাতে। ওকে, লেট মি ক্লিয়ার দ্যাট আপ ফার্স্ট। যখন আমি ইলাস্টিসিটি 50% করলাম, তুমি এনার্জির দিকে দেখো না আফটার দ্য কোলিশন। হ্যাঁ অফকোর্স বিফোর দ্য কোলিশন তো 0.5 ছিলই, আফটার দ্য কোলিশন ডোন্ট লুক এট দ্য এনার্জি, লুক এট দ্য ভেলোসিটিস। কেন বলতেছি একটু পরে বুঝবা। লুক এট দ্য ভেলোসিটিস। ওকে 50% মানে হলো ভেলোসিটি হাফ হলো। এইবার তুমি বেসড অন দিস তুমি কাইনেটিক এনার্জি বের করো, হাফ ইনটু ওর ভেলোসিটি, হাফ ইনটু হাফ এম মানে মাস অফ 0.5 ইনটু 0.5 স্কোয়ার। কত আসে ভ্যালু দেখো তো, 0.0625। 0.0625 ইনটু ওরটাও যদি অ্যাড করি ইনটু 2 আসলে 0.125। 0.125 কে রাউন্ড অফ করলে 2SF এ 0.13। গাইস এই ইলাস্টিসিটি 50% মানে কাইনেটিক এনার্জি ডাইরেক্টলি 50% না, ওর ভেলোসিটিটা অর্ধেক হয়ে যাবে, আর ভেলোসিটি অর্ধেক হওয়ার কারণে দিস ইজ দ্য কাইনেটিক এনার্জি দ্যাট ইউ গেট। গাইস এবার কি বুঝতে পারছো? আর 100% ইনইলাস্টিক মানে হলো এখন আর, I repeat, 100% ইনইলাস্টিক মানে হলো ওর আর কোনো ভেলোসিটি থাকবে না। তো ওই লজিকে কোনো ভেলোসিটি থাকবে না মানে হলো কোনো কাইনেটিক এনার্জিও থাকবে না। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে এই জায়গায় বিটুইন কাইনেটিক এনার্জি এন্ড ভেলোসিটি, I repeat, বিটুইন কাইনেটিক এনার্জি এন্ড ভেলোসিটি ডিপেন্ডেন্ট কোনটা আর ইন্ডিপেন্ডেন্ট কোনটা? কাইনেটিক এনার্জি ডিপেন্ডস অন ভেলোসিটি। তাহলে এখানে ট্রিগারটা ইজ নট কাইনেটিক এনার্জি, দ্য ট্রিগার ইজ ভেলোসিটি। সবাইকে রিলেট করতে পারলা গাইস পুরো জিনিসটা? ইলাস্টিক 50% ইলাস্টিক আর একদম ইনইলাস্টিকে কি হয়? এভরিওয়ান, কারো কি এতটুকু নিয়ে কোনো কনফিউশন আছে? থাকলে প্লিজ জিজ্ঞেস করো এখনই। ওকে ফাইন। ভেলোসিটি একবারে জিরো কেমনে হয়েছে একটু বলতে পারবেন? আচ্ছা ভেলোসিটি একবারে জিরো কেন হয়ে যায় সেটা বলতেছি আগে। একদম পারফেক্টলি ইনইলাস্টিক করে, যে দেখো আমি আমার স্লাইডার দিয়ে পারফেক্টলি ইনইলাস্টিক করলাম, এখন প্লে করলাম, এই যে হিট করলো, এখন দেখো পুরাপুরি ও যে এনার্জি দিয়ে আসছিল ইট হ্যাজ লস্ট অল অফ ইটস এনার্জি। এখন এখানে না খুব ফ্যান্সি কোনো আইডিয়াস না, খুব সিম্পল। লেট মি এক্সপ্লেন দিস ওয়ে। দিস হ্যাজ টু ডু উইথ, আচ্ছা তোমরা কি কেউ ফার্দার ম্যাথস নিছো? যে জিজ্ঞেস করলা, কে জিজ্ঞেস করলা আমাকে কোয়েশ্চেনটা জিরো হয়ে যায় কেন? স্যার আমি নুসহাত। নুসহাত কি ফার্দার ম্যাথস নিছো এ লেভেলে? হ্যাঁ অসুবিধা নাই। ফার্দার ম্যাথস নিলে আমি ওই একটা রেফারেন্স দিলে ইজিয়ার হতো ফিগার আউট করা। M2 একটা ইউনিট আছে, M2 এর ভিতরে নিও না, দরকার নাই ফার্দার ম্যাথস নেওয়ার, ইউ ডোন্ট নিড ফার্দার ম্যাথস কোনো রিকোয়ারমেন্ট না। M2 আমাদের যে টপিকটা, M2 এর ভিতর there is this concept called coefficient of restitution. You know what, let's forget mathematics, let's stick to physics. Physics এর আইডিয়া দিয়ে আমি তোমাকে বলি, তুমি ইয়ে নাও একটা স্টিল বল নাও, ইউ টেক আ স্টিল বল, একদম সলিড স্টিল বল, একদম পুরোপুরি সলিড একটা স্টিল বল, এন্ড ইউ অলসো টেক এ সেম সাইজের বাস্কেটবল। দুইটাকে এক জায়গার থেকে এভাবে রিলিজ করে দাও, গ্রাউন্ডে হিট করে, একটা দেখবা রিবাউন্ড করবে আর একটা দেখবা গ্রাউন্ড অলমোস্ট গর্ত করে গ্রাউন্ডেই থেকে যাচ্ছে, রিবাউন্ড তেমন একটা করতেছে না। আই ডোন্ট থিঙ্ক আই হ্যাভ টু টেল ইউ যে কোনটা রিবাউন্ড করে উঠবে আর কোনটা আর রিবাউন্ড করবে না। গাইস
হ্যাঁ এক্স্যাক্টলি, তার মানে কি এই জায়গায় কিন্তু ম্যাথসও লাগবে না, এক্সাম্পল দিলাম ফিজিক্সও লাগবে না, মানে ফিজিক্সের একটা পার্ট খালি লাগবে, দ্যাট উড বি ল অফ কনজারভেশন অফ এনার্জি। এনার্জির কনটেক্সট থেকে যে আর কাইনেটিক এনার্জিটা রিটেইন করতে পারে না, দ্য কাইনেটিক এনার্জি জাস্ট বিফোর ইট হিটস দ্য গ্রাউন্ড গেটস ট্রান্সফারড টু আদার ফর্মস। কেন সেটা অনেক অনেক ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, সেটাই আমি এই জন্যই এম2 এর কথা বলছিলাম, দেয়ার ইজ দিস থিং কল কোএফিশিয়েন্ট অফ রেস্টিটিউশন, যেটা তোমার নাই, মাথাও কামাইতে হবে না। অ্যান্সার পাইছো সবাই? জি স্যার, থ্যাংক ইউ। নো প্রবলেম। জি স্যার। স্যার কাইনেটিক এনার্জি তো কনজার্ভ থাকে না, মানে স্যার মোমেন্টাম তো কনজার্ভ থাকে না। অবশ্যই মোমেন্টাম কনজার্ভ থাকে এখানে। হ্যাঁ স্যার। মোমেন্টাম কনজার্ভ থাকতেছে, কেন মোমেন্টাম কনজার্ভ থাকবে না? স্যার জিরো হয়ে গেল যে। ওয়েট, তুমি ইন্ডিভিজুয়াল মোমেন্টাম কাউন্ট করবে না তো গাইস? গুড কোয়েশ্চেন দো, ভেরি গুড কোয়েশ্চেন, ওয়াই ডিড আই নট থিঙ্ক অফ ইট মাইসেলফ, মাই ব্যাড। আমি একটু পরে হয়তো বা লেকচারে গেলে দেখাতাম। এটা খুবই একটা কমন কনফিউশন যে ওয়েট আ সেকেন্ড, আমার কাইনেটিক এনার্জি কনজার্ভ না থাকলে আমার তো মোমেন্টাম কনজার্ভ থাকতে হবে, এখানে তো মোমেন্টাম কনজার্ভ থাকতেছে না। এদিকে তাকায় দেখো, you find out the total momentum before collision. Guys, when I say total momentum, I don't mean individual gular momentum, I mean এদের দুইজনের momentuমের summation, or momentum 0.5 or momentum minus 0.5. now add them up guys, 0.5 আর minus 0.5 add up করলে কত হয় তুমি আমাকে বলো তো, তুমি যে কোয়েশ্চেন জিজ্ঞেস করলা। স্যার বুঝছি স্যার, ক্যান্সেল আউট হয়ে যাবে, জিরো হয়ে যাবে। জিরো হয়ে যায়, এটাই যে টোটাল মোমেন্টাম কিন্তু বিফোর দ্য কলিশন ইজ জিরো, আর নোটিস করে দেখো আফটার দ্য কলিশনও দুটাকে এবার অ্যাড আপ করে দেখো, টোটাল মোমেন্টাম আমার জিরোই থাকতেছে। অফকোর্স মোমেন্টাম ইজ কনজার্ভড। ক্লিয়ার? বুঝছি স্যার, থ্যাংক ইউ স্যার। নো ওয়ারিজ। নেক্সটে যাই। নিয়াজ মোহাম্মদ একটা জিনিস জিজ্ঞেস করছো, পারফেক্টলি ইলাস্টিক অর পারফেক্টলি ইনইলাস্টিক আর থিওরিটিক্যাল কনসেপ্টস, আর দেয়ার এনি প্র্যাকটিক্যাল এক্সাম্পলস অফ দেম? আচ্ছা, রিয়েল লাইফের সব কোলিশনই ইনইলাস্টিক। ইলাস্টিকের একদম ক্লোজেস্ট থিং, একদম ক্লোজেস্ট টু ইলাস্টিক কোলিশন উড বি দ্য কোলিশন বিটুইন গ্যাস মলিকিউলস। এটার এক্সাম্পলটা বলে আমার মনে হয় রিলেট করতে পারবা। এই যে এখন তুমি যে রুমের ভিতরে বসে আমার লেকচার শুনতেছো, আর যে রুমের ভিতরে বসে আমি লেকচার দিচ্ছি, এই রুমে কিন্তু কন্টিনিউয়াসলি এয়ার সারাউন্ড করছে আমাকে, কন্টিনিউয়াসলি এয়ারটা একটার সাথে কোলাইড করছে, as well as with the walls of my as well as with the inner walls of my room. রুমের ওয়ালের সাথেও কোলাইড করে, ইন্ডিভিজুয়ালিও কোলাইড করে। এখন যদি এই কোলিশনটা ইলাস্টিক না হতো, অ্যাজ ইন ইনইলাস্টিক হতো, তাহলে প্রত্যেকবার কোলিশনের পরেই, হাইশো না কিন্তু, হ্যাঁ আমি একটা খুব ইম্পর্টেন্ট কথা বলতেছি, প্রত্যেকবার কোলিশনের পরেই এয়ার পার্টিকেলস গুলা would have been losing their energies. এনার্জি গুলা লুজ করতে করতে একটা পয়েন্টে ওদের তো আর কোনো এনার্জি বাকি থাকবে না, তাহলে কি হতো, সব এয়ার পার্টিকেলস কোথায় থাকতো, অন দা ফ্লোর। তাহলে তোমার ব্রিথ করার সময় মাটিতে নাক লাগায় এমনি স্নোট করতে হইতো, রাইট? ইউ ডোন্ট ডু দ্যাট। তুমি নর্মালি বসে ব্রিথ করতে পারতেছো, মানে কি এই যে এয়ার গুলো আছে কন্টিনিউয়াসলি দে আর ইন মোশন। কেন ওরা ইভেন্চুয়ালি থেমে যায় না? থেমে যায় না বিকজ কোলিশন গুলা আর নট ইনইলাস্টিক। অ্যান্সার পাইছো এবার? নিয়াজ জিজ্ঞেস করছিল যে, ওকে রাইট। আমাদের তাহলে কোলিশন গেল, ইলাস্টিক গেল, ইনইলাস্টিক গেল, আমরা আমাদের লেকচারে আবার ব্যাক করি। আজকে আমরা বইয়ের একটা এক্সাম্পল দেখব। বইয়ের এক্সাম্পলটা লেটস টেক আ লুক এট দিস। এইভাবে, if the boy has a mass of 55 kg and steps forward at a speed of 1.5 meter per second, what will happen to the boat which has a mass of 36 kg? আচ্ছা, এইটা দুইভাবে অ্যান্সার করা যায়। You can answer it in two ways. You can answer it using Newton's third law. Either you can answer it using Newton's third law অথবা momentum. Both are acceptable now. আগের সিলেবাসে, as in এই যে নতুন স্পেসিফিকেশনটা ঠিক আগেরটাতেই, you could not have answered this using momentum because আগের স্পেসিফিকেশনে momentum was not part of our specification. এবার যেহেতু ওরা মোমেন্টাম ইনক্লুড করছে জুন 2019 থেকে, তুমি এই কোয়েশ্চেনটা মোমেন্টাম দিয়ে অ্যান্সার করতে পারো, আবার চাইলে থার্ড ল দিয়ে অ্যান্সার করতে পারো।
আচ্ছা গাইস, আমরা এই বোটের এক্সাম্পলে পড়েছি, একটা থিওরিটিক্যাল জিনিস আগে দেখে নেই। এখন যেহেতু এটা আমাদের নতুন অ্যাড করা হয়েছে, আই হ্যাভ টু শো দিস টু ইউ ফার্স্ট। এটা একটু কপি করে রাখবা গাইস, ইউ হ্যাভ টু কপি দিস এভরিওয়ান। এটা প্লিজ একটু কপি করে রেখো। ওকে, আমি ও লেভেল থেকে এটা তোমাদেরকে দেখা আসতেছি। তোমরা এখানে অনেকেই আমার কাছে ও লেভেল করছো, এই জন্য আই থিঙ্ক যে এক্সাম্পলটা এখন দেখাবো দ্যাট উইল বি ভেরি রিলেটেবল। আমি ডায়াগ্রাম দুইটা আঁকি, তাহলে দেখো আমার মনে হয় তোমার জন্য বোঝাটা আর রিলেট করাটা ইজিয়ার হয়ে যাবে। আমি দুইটা ডায়াগ্রাম এঁকে দিচ্ছি, এবার নোটিস করো। ইনফ্যাক্ট ও লেভেলও না একদম 100% সেম কোয়েশ্চেন অ্যান্সার করতে পারতো তুমি, এগেইন বোথ ইন টার্মস অফ মোমেন্টাম অ্যাজ ওয়েল অ্যাজ থার্ড ল। একদম ও লেভেলের কনসেপ্ট, কিন্তু এ লেভেলে যেহেতু এটা সেপারেটলি আছে, আমাদের দুইটাই অ্যাড্রেস করতে হবে। এখানে লিখে দিচ্ছি ইন টার্মস অফ মোমেন্টাম। এস এর আগে মোমেন্টাম দিয়ে দেখবো, যেহেতু আমাদের টপিক আজকের মোমেন্টাম। আর এস এর দেখবো ইন টার্মস অফ থার্ড ল। ওকে, সিনারিওটা কি বা সিচুয়েশনটা কি, ইউ নো হোয়াট সিচুয়েশনটা, আমি একটু এখানে আঁকি। সিচুয়েশন ইজ, লেটস সে ইউ টেক এ বেলুন, একটা ডিফ্লেটেড বেলুন। ডিফ্লেটেড বেলুনটাকে ফু দিয়ে ইনফ্লেট করো, ডোন্ট টাই আপ দ্য এন্ড, ইনফ্লেট করে এই এন্ড ধরে রিলিজ করে দাও। হোয়াট উড ইউ সি? দিস ইজ হোয়াট ইউ আর গোইং টু সি। সবাই খেয়াল করে দেখো। তুমি কি ডিফারেন্ট কালার ইউজ করবো? তো যেটা বেলুন কম, সাবমেরিন বেশি হয়ে গেছে, বাট ইউ ডু গেট দ্য আইডিয়া। এয়ার উইল ডেফিনেটলি গাশ আউট ফ্রম দিস এন্ড, বেলুনটা সামনে চলে যাবে। আর এটা এয়ারটা পিছনে যাবে। দিস ইজ বেলুন। Oh, sorry. ভিতরে দিলে better. The two bodies in concern are balloon and this is the air. Balloon and air. Okay. Notice করে দেখো। What are the bodies in concern? একটা হলো বেলুন আর একটা হলো এয়ার। কোনটা দিয়ে আগে অ্যান্সার করবা? হোয়াট ইউ ক্যানট ডু ইজ গাইজ, দুইটা পয়েন্ট মোমেন্টাম থেকে নিয়ে বাকি দুইটা থার্ড ল, এগুলা করা যাবে না। আইদার ইউ কনস্ট্রাক্ট দ্য হোল থিং ইন টার্মস অফ মোমেন্টাম অর ইউ কনস্ট্রাক্ট দ্য হোল থিং ইন টার্মস অফ থার্ড ল। কোনটা আগে দেখবা গাইজ? মোমেন্টাম? ইয়েস স্যার। ফাইন, Yes, sir. স্টার্ট উইথ মোমেন্টাম। আমি বেলুন এখনো ছাড়ি নাই, ছেড়ে দিলে কি হয় সেটা পরে, ছেড়ে দিলে কি হয় সেটা পরে। আই ডিড নট রিলিজ দ্য বেলুন ইয়েট, আমি বেলুনটাকে এখনো ছাড়ি নাই। দেন ইফ আই আস্ক ইউ, যদি না ছেড়ে বসে থাকি, আমি যদি না ছেড়ে দিয়ে জাস্ট এভাবে ধরে বসে থাকি, হোয়াট ইজ দ্য টোটাল মোমেন্টাম অফ দ্য বেলুন নাও? আমি রিলিজই করি নাই এখনো। হোয়াট ডু ইউ থিঙ্ক গাইজ? 0. 0। তাহলে আই স্টার্ট মাই কনসেপ্ট উইথ before the balloon is released the total momentum is 0. আচ্ছা গাইস, টেল মি, যে কনসেপ্টটা আমরা এখন ডিসকাস করব, ইজ দিস আ কনসেপ্ট অফ কোলিশন অর এক্সপ্লোশন? লাস্ট দিন একটু হেডস আপ দিছিলাম, একটু ট্রাই করো ফিগার আউট করতে। যে কনসেপ্টটা আমরা দেখতেছি যে বেলুন আর এয়ার একটা, ইজ দিস আ কনসেপ্ট অফ কোলিশন অর এক্সপ্লোশন গাইস? হোয়াট ডু ইউ থিঙ্ক? Explosion, sir. Explosion. Definitely this is a concept of explosion. Next part e jai. Definitely this is a concept of explosion. আচ্ছা, আর একটা heads up দিয়ে রাখতেছি, when it comes to law of conservation of momentum, this doesn't only apply to collisions. Law of conservation of momentum also applies to explosions. Next এ দেখি, before the balloon is released the total momentum is 0. Therefore, oh,
According to the law of conservation of momentum, the total momentum after released must also be 0. কয়টা পয়েন্ট হলো দেখো তো? 2টা পয়েন্ট। এখন the balloon and the air move off in opposite directions with the same magnitude of momentum. কিসের জন্য? To what is the word guys? একটা word বাকি, এটা লিখলেই will be done. Conserve momentum. Good. To conserve momentum. These are the 4 points. Take your time. কোনো পয়েন্টে যদি বুঝতে প্রবলেম হয় বা রিলেট করতে মনে করে যেটা আমি বুঝছি word for word but I cannot relate to the whole thing, please ask me right away. Guys, সবাই কি বুঝতে পারছো পয়েন্টগুলা? Guys, I'm asking you, কারো কি এটা ফিগার আউট করতে কোনো প্রবলেম হচ্ছে? থাকলে প্লিজ একটু জিজ্ঞেস করো। 4টা পয়েন্ট ক্লিয়ার সবার? Yes, sir. থার্ড পয়েন্টটা বুঝতে পারছো? উইথ দ্য সেম ম্যাগনিটিউড অফ মোমেন্টামের কনসেপ্টটা। লেটস সে বেলুনের কিন্তু মোমেন্টাম 0 না। বেলুনের কিন্তু মোমেন্টাম 0 না। বেলুন হ্যাজ আ মোমেন্টাম, রাইট? বেলুন হ্যাজ আ মোমেন্টাম, এয়ার অলসো হ্যাজ আ মোমেন্টাম। কিন্তু বেলুনের মোমেন্টামের যদি ভ্যালু হয় লেটস সে 10, এয়ারের ভ্যালু কি হবে? -10. নাও ইউ অ্যাড দেম আপ। বেলুনের যদি হয় 10, এয়ারের হবে -10. নাও ইউ অ্যাড দেম আপ। 10 প্লাস -10 কি হয়ে যায়? 0. এবার বুঝতে পারতেছো? Yes, sir. ওকে ফাইন। এখন এক্স্যাক্টলি এই সেম জিনিসটা উইল সি ইন টার্মস অফ নিউটনস থার্ড ল। ওকে, এখানে দেখো ইন টার্মস অফ থার্ড ল। আমাকে কয়েকটা জিনিসের আগে অ্যান্সার দাও। থার্ড লতে আই এম প্রিটি শিওর এটা অলরেডি দেখে ফেলছি। আমরা যখন নিউটনস থার্ড ল পড়তেছিলাম, আমার যতটুকু মনে পড়ে উই হ্যাভ অলরেডি সিন দিস কনসেপ্ট, দিস ইজ নাথিং নিউ। আমি একবার দেখাচ্ছি। লজ অফ মোশন কই ছিল? আই ডোন্ট রিমেম্বার কোন লেকচারে ছিল, বাট লজ অফ মোশন টপিকে গাইজ ডিড উই নট সি দিস এক্সাম্পল এভরিওয়ান? বেলুন আর এয়ারের এক্সাম্পল কি দেখছিলাম লজ অফ মোশনে থার্ড লতে? দেখছিলাম গাইজ? Yes, sir. ওকে, তাহলে আমাকে কি 4টা পয়েন্ট বলতে পারবা? আমার ট্রিগারটা কি? ওয়্যার ডাজ ইট অল স্টার্ট? সব সময় অ্যাকশন রিঅ্যাকশন দিয়ে স্টার্ট করতে হয়। আগে আইডেন্টিফাই দ্য অ্যাকশন। হোয়াট ইজ দ্য অ্যাকশন? গাইস, অ্যাকশনটা বুঝতেছো না? Balloon exerts a force on air backwards. এক্স্যাক্টলি। ব্যাকওয়ার্ডস না ফরওয়ার্ডস লাগবে না। You can start with balloon exerts a force on air. ব্যাকওয়ার্ড বললে ভালো, বাট এটা নেসেসারি না। টু দ্য রাইট বললে হয়তো, মানে ব্যাকওয়ার্ডই যে বলতে হবে এরকম কোনো নেসেসারি না। ডাইরেকশন স্পেসিফাই করতে হবে ডেফিনেটলি, বাট ব্যাকওয়ার্ডই বলতে হবে দ্যাট ইজ নট নেসেসারি। বেলুন এক্সার্টস আ ফোর্স অন দ্য এয়ার ব্যাকওয়ার্ড। একটু টাইম দাও আমাকে, এক সেকেন্ড দাঁড়াও। Balloon exerts a force on the air backward. Now bring in third law.
আচ্ছা, এই স্টেটমেন্টের ভিতর দেখে বলো তো আমাকে, অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল দ্য এয়ার এক্সার্টস অ্যান ইকুয়াল এন্ড অপোজিট ফোর্স অন দ্য বেলুন, ডু আই হ্যাভ টু রাইট ফরওয়ার্ড? চিন্তা করে বলো, ফরওয়ার্ড লেখাটা কি এখানে ম্যান্ডেটরি? No, sir. নো। তার কারণ অলরেডি তুমি বলছো according to Newton's third law the air exerts an equal and opposite force on the balloon, চাইলে ফরওয়ার্ড লিখতেও পারো নাও লিখতে পারো, ইনফ্যাক্ট লেখার কোনো দরকার নাই, বিকজ when you say equal and opposite, অপোজিটটা মানেই হলো ফরওয়ার্ড। ওকে, এটা তো দুইটা পয়েন্ট হইলো, আরো দুইটা পয়েন্ট লাগবে, তো আইডেন্টিফাই করতে পারবা? এই দুইটা পয়েন্ট মোমেন্টামের সাথে কোনো কানেকশন নাই, এই দুইটা পয়েন্টের মোমেন্টামের সাথে অ্যাবসলিউটলি জিরো কানেকশন। গাইজ এগুলো সব দেখা হয়ে গেছে, একটু ইন্টারঅ্যাক্ট করো, একটা জিনিসও তো নতুন না, থার্ড ল অ্যাট লিস্ট অনেক ডিটেলস এগুলো দেখছি। হোয়াট উইল বি দ্য নেক্সট 2 পয়েন্টস গাইজ, বলতে পারবা? There is a resultant force acting on the balloon forward. ওকে, ফোর্থ পয়েন্টটা খুব অবভিয়াস, যখনই এ লেভেল ফিজিক্সে বা জিসিসি ফিজিক্স অর এ টু ফিজিক্সে ফর দ্যাট ম্যাটার রেজাল্টেন্ট ফোর্স পাচ্ছ, রেজাল্টেন্ট ফোর্সের টপিক মানে পয়েন্টসটা ইজ অলমোস্ট অলওয়েজ ফলোড বাই গেস হোয়াট, কোন টপিক বা কোন পয়েন্ট স্যার? causing it to accelerate. Acceleration. Causing the balloon to accelerate forward. Listen everyone, এটা একটু কপি করে রাখো, ডায়াগ্রাম সহ এটা একটু কপি করে রাখো মোমেন্টাম টপিকের আন্ডারে। তার কারণ আমি প্রায় সময় দেখি স্টুডেন্টরা মোমেন্টাম টপিকের ভিতরে, তোমার কাছে এখন খুব রিডান্ডেন্ট মনে হচ্ছে, তুমি বলো এগুলো তো আমি জানি ও লেভেল থেকে দেখে আসছি, তারপরেও এ লেভেলে এসে স্টুডেন্টরা আমি কি দেখি জানো? মোমেন্টামের একটা পয়েন্ট, থার্ড লর একটা পয়েন্ট। ইউ হ্যাভ টু কিপ দ্য টু কনসেপ্ট সেপারেট। পুরোটা কপি করো তো এভরিওয়ান, ছবি তুলে রেখো না প্লিজ। তোমার এই হাজার হাজার সেলফির ভিতরে আমার এই একটা লেকচার আর খুঁজে পাবো না তুমি কখনো, প্লিজ কপিতে কপি করে রাখো। And let me know when you're done. Diagram সহ প্লিজ একটু কপি করে রাখো এভরিওয়ান। শেষ এভরিওয়ান? Yes, sir. সবার শেষ? Yes, sir. ওকে গ্রেট। স্যার 1 মিনিট লাগবে স্যার। ওকে করে নাও, তাড়াতাড়ি করো একটু। আচ্ছা, এক্সামে কিন্তু এরকম মাঝখানে গ্যাপ দিয়ে দিয়ে লেখার কোনো দরকার নাই, তুমি বুলেট পয়েন্টসও লিখতে পারো, অ্যাবসলিউটলি ফাইন, কিন্তু বুলেট পয়েন্টস লিখলে তো অনেক সময় সেন্স মেক করে না।
আর এই আইডিয়া একদম মাথা থেকে ঝেড়ে ফেলে দাও যে তোমার যতগুলা পয়েন্ট ততগুলা লাইন লিখতে হবে, অফকোর্স নট। এক লাইনের ভিতরে তুমি 3টা পয়েন্ট দিতে পারো। গাইজ আমি অনেক সময় দিছি, এখন একটু মুভ অন। আর যা শেষ হয় নাই, নাও ইউ ক্যান টেক আ পিকচার এন্ড প্লিজ একটু কপি করে রেখো। নেক্সট চলে যাই। আচ্ছা, আজকে আমরা বইয়ের এই টপিকটা শেষ করে ফেলি। এটা আমি উঠাইলামই এই এক্সপ্লোশনের কনসেপ্ট একটু বোঝানোর জন্য। তুমি যদি এইটা দেখো, আগে ডায়াগ্রামটা একটু দেখে নাও। চাইল্ড আগে বোটের উপর এভাবে দাঁড়ায় ছিল, তারপর জাম্প করে এই সাইডে চলে আসতেছে। আমাকে কি করতে বলছে দেখি। If the boy has a mass of 55 kg and steps forward at a speed of 1.5 meter per second, what will happen to the boat which has a mass of 36 kg? আচ্ছা guys, যত calculation except for force, যত calculation you start off with an equation. Can you tell me equation একটা concept, একটা law? What is that law guys? বলো তো কোন law? Total momentum before collision is equal to total momentum after collision. হ্যাঁ মানে basically law of Spheric conservation of explosion. momentum. Law of conservation of momentum. Right, যেটা আমাকে বলে total momentum before collision is equal to total momentum after collision. Before collision the child was just standing on the boat. Total momentum before collision এর ভ্যালু কত তাহলে? 0 is equal to total momentum after collision। আসে একটু দেখি what's going on in total momentum after collision. দুইটা বডি, বোট আর চাইল্ড। দেখো তো মোমেন্টাম কনজার্ভ করার জন্য, যেহেতু 0 ছিল, মোমেন্টাম কনজার্ভ করার জন্য বয়টা যদি লেফটে যায়, the boat must go to the কোন ডাইরেকশনে? রাইট। দিস ইজ জাস্ট লাইক ফায়ারিং আ হ্যান্ডগান। মোমেন্টাম কনজার্ভ করার জন্য বুলেট আর গান মুভ অফ ইন অপোজিট ডাইরেকশনস। গাইস বুঝতে পারছো পুরো জিনিসটা? ওকে, তারপর দেখি তাহলে চাইল্ডের ম্যাস কত? 55 টাইমস ওর স্পিড হলো 1.5। ও যাচ্ছে লেফটে। ওরটাকে যদি তুমি লেটস সে ওর স্পিডটাকে যদি নেগেটিভ ধরো, তাহলে মাইনাস 1.5। ওর স্পিডটাকে যদি নেগেটিভ ধরো, তাহলে তোমার বোটের স্পিডটাকে ধরতে হবে পজিটিভ, সিন্স ইট গোজ টু দ্য রাইট। দ্য বোট হুইচ ইজ দ্য ম্যাস অফ 36, বোটের ম্যাস হলো 36 ইন্টু ভি। What you can do is এই পুরো জিনিসটাকে এস এর পাঠিয়ে দিতে পারো। 55 into 1.5 v কে সাবজেক্ট বানালে ডিভাইড বাই 36। Therefore v equals 55 times 1.5, ওই সাইডে পাঠিয়ে দিলাম, পুরোটা নেগেটিভটা পজিটিভ হয়ে যাবে, ডিভাইডেড বাই 36। গাইজ একটু করে বলো তো আমাকে ভ্যালু কত আসে? প্লিজ ডোন্ট সি রাইটলি গাইজ, একটু করে আমাকে বলো ভ্যালুটা কত আসে প্লিজ, তাড়াতাড়ি। 2.3 meter per second. 2.3 meter per second. স্যার এখানে কি সিগনিফিকেন্ট ফিগারস ম্যাটার করে? জেনারেলি আমি সাজেস্ট করি at least কিসে দেবা, at least 2 significant figure দিবা, round it off to 2 significant figure। তোমার যদি 2.29 হয়, 29. হ্যাঁ তুমি 3 significant figure দিতে পারো, absolutely fine। তুমি দেখবা বই তো জেনারেলি 2 significant figure এ রাউন্ড অফ করে দেয়, আর মার্কস স্কিমও 2 significant figure পর্যন্ত ইজিলি অ্যাকসেপ্ট করে। এই যে 2.3। তুমি বলবা ওয়েট আ সেকেন্ড, ওটা মাইনাস হলো কিভাবে? কেমনে বুঝতে পারছো? ওরা খুব বাজে ভাবে করছে এটা। আচ্ছা আর একটু আমি বলে রাখি, আমি কাকে পজিটিভ ধরবো আর কাকে নেগেটিভ ধরবো সেটা তো আমার ব্যাপার। নো ওয়ান টেলস মি আমি কাকে পজিটিভ ধরবো কাকে নেগেটিভ ধরবো, বিকজ এই ধরাধরিটা আরবিট্রারি। আমার ইচ্ছা হয়েছিল আমি রাইট সাইডকে পজিটিভ ধরলাম আর লেফট সাইডকে নেগেটিভ, অ্যাবসলিউটলি নো ডিফারেন্স হোয়াটসোএভার। গাইস সবার কি ক্লিয়ার এই কনসেপ্টটা পুরোপুরি? এভরিওয়ান? Yes, sir.
ফাইন গাইজ, আমার 4টায় আবার আরেকটা ক্লাস স্টার্ট হয়ে গেছে। দ্যাটস ইট ফর টুডে। বাকিটা আমরা নেক্সট দিন দেখবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।